হ্যালো অ্যান্ড ওয়েলকাম। ক্লাস 11-এর সেমিস্টার 1কে টার্গেট করে কেমিস্ট্রির ওপর আমরা যে এমসিকিউ ভিত্তিক ক্লাসগুলো করাচ্ছি, আজ তার 5 নম্বর ক্লাস। গত 4টে ক্লাসে আমরা পরমাণুর গঠন, রাসায়নিক বন্ধন, গ্যাসীয় পদার্থ আর এস ব্লক শেষ করেছি। আজ আমরা রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা চ্যাপ্টারটার গুরুত্বপূর্ণ বেশ কিছু এমসিকিউ আলোচনা করব। তোমরা প্রথম প্রশ্ন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে রাখো আমাদের ইউটিউব চ্যানেলকে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। প্রথম প্রশ্নটা কি বলেছে দেখো, একটি ধাতব অক্সাইডে ওজন হিসাবে 60% ধাতু আছে, ধাতুটির তুল্যাঙ্ক ভার কত? দেখো, ধাতব অক্সাইডটার মধ্যে 60% ধাতু আছে। তাহলে যে কোনো ধাতব অক্সাইড কী নিয়ে তৈরি হয়? ধাতু আর অক্সিজেন। ধাতু আর অক্সিজেন এটা নিয়েই কিন্তু ধাতব অক্সাইডটা তৈরি হয়। কোশ্চেনে বলেছে 60% ধাতু আছে। তাহলে 60% যদি ধাতু থাকে তাহলে অক্সিজেন আসছে নিশ্চয়ই 40%। তো তুল্যাঙ্ক ভারের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে 8 গ্রাম কোনো অক্সিজেনে যত গ্রাম ধাতু যুক্ত হয়ে কোনো যৌগ গঠন করে সেটা হচ্ছে তার তুল্যাঙ্ক ভার। তো আমরা বলতে পারি যে 40 গ্রাম অক্সিজেনের সাথে 60 গ্রাম ধাতু মিলিত হয়ে ধাতব অক্সাইডটা তৈরি হয়েছে। তাহলে 8 গ্রাম অক্সিজেনের সঙ্গে কত গ্রাম যুক্ত হয়েছে? ঐকিক নিয়ম করব, 60/40 হয়ে যাবে, গুণ 8। তাহলে এটার উত্তর কত হবে কাটাকুটি করলে? 5×8 = 40 আর 5×12 = 60। তাহলে 8 গ্রাম অক্সিজেনের সঙ্গে যদি 12 গ্রাম ধাতু যুক্ত হয় তবে একটা যৌগ তৈরি হচ্ছে। তো এটাই হচ্ছে তুল্যাঙ্ক ভারের সংজ্ঞা। আগেই বললাম যে 8 গ্রাম অক্সিজেনের সঙ্গে যত গ্রাম ধাতু যুক্ত হবে এবং একটা যৌগ তৈরি করবে সেটা হচ্ছে ওই ধাতুর তুল্যাঙ্ক ভার। তাহলে এই ধাতুটির তুল্যাঙ্ক ভার কত হবে? 12। অপশান নাম্বার সি কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে। চলো পরের প্রশ্নটা দেখে নিই। কোশ্চেন নম্বর 2 দেখো, বলেছে কোনো জৈব যৌগের স্থূল সংকেত CH2O, আণবিক ওজন 180, তাহলে যৌগটির আণবিক সংকেত কত? দেখো, জৈব যৌগটার স্থূল সংকেত বলেছে CH2O। স্থূল সংকেত বলেছে CH2O। তো আমরা আণবিক সংকেতটা ধরে নেব, ঠিক আছে? আণবিক সংকেতটা আমরা স্থূল সংকেতের সঙ্গে যদি আমরা একটা n গুণ করে দিই তাহলেই কিন্তু আণবিক সংকেত পাই। তো ধরে নিলাম এটা হচ্ছে আণবিক সংকেত CH2O(n). এখন দেখো, কোশ্চেনে আণবিক ওজন বলেছে 180, আর আমাদের কাছে যে আণবিক সংকেত আছে সেখান থেকে একটা আণবিক ওজন বের করব। দেখো, কার্বনের পারমাণবিক ভর 12, তাহলে n খানা কার্বন থাকার জন্য এর পারমাণবিক ভর হবে 12n। হাইড্রোজেন আছে 2টো, আবার এদিকে n আছে, তাহলে টোটাল হাইড্রোজেনের সংখ্যা 2n এবং হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, তাই জন্য 2n × 1 = 2n। আর অক্সিজেন আছে দেখো n খানা, তাহলে এক একটা অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16, তাহলে n খানা অক্সিজেনের জন্য 16n। তো এটা হচ্ছে আমাদের যে আণবিক সংকেত সেই অনুযায়ী আণবিক ভর। আর কোশ্চেনে বলেছে আণবিক ভর কত? 180। তাহলে এই দুটো আমরা সমান করে দিতে পারি। এখন যোগফলটা কত হচ্ছে? যোগফলটা হচ্ছে 16 আর 12 28 আর 2 30n। তাহলে 30n = 180। তাহলে n = কত আসছে? 6। n = চলে আসছে 6। তাহলে আণবিক সংকেতটা কি এসে দাঁড়াবে? n = 6 হলে আণবিক সংকেতটা এসে দাঁড়াবে C6 হয়ে যাবে। n এর জায়গায় যদি 6 বসাই C 6টা চলে আসবে, হাইড্রোজেন আসবে 12টা আর অক্সিজেনও আসবে 6টা। তাহলে C6H12O6 এটা হচ্ছে আণবিক সংকেত। তাহলে সঠিক উত্তর কোনটা? অপশান নাম্বার ডি, C6H12O6 এটা হচ্ছে যৌগটার আণবিক সংকেত। বুঝতে পেরেছ? চলো পরের প্রশ্নটা দেখে নিই। কোশ্চেন নম্বর 3 দেখো, বলেছে 1 মিলিমোল মিথেনে কতগুলি ইলেকট্রন আছে? তোমাদের বুঝতে হবে মোলের ধারণার বিষয়টা, তাহলে এই সব প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। মিথেনের সংকেত কি? মিথেনের সংকেত হচ্ছে CH4। তাহলে একটা CH4-এ কতগুলি ইলেকট্রন থাকে? কার্বনের 6টা আর হাইড্রোজেনের 4টে ইলেকট্রন। প্রত্যেকটা হাইড্রোজেনে একটা করে ইলেকট্রন থাকে, তাহলে 4টে হাইড্রোজেনের জন্য 4টে।
তাহলে টোটাল আছে 10টা ইলেকট্রন। তাহলে আমরা বলতে পারি যে 1 মোল যদি আমরা মিথেন নিই, 1 মোল CH4 যদি আমরা নিই, তাহলে সেখানে টোটাল ইলেকট্রন থাকবে 10 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক। অ্যাভোগাড্রো সংখ্যকের মান 6.022 10⁻23। আমি শেষে এটাকে পুট করব। তাহলে আমি কি বললাম, 1 মোল মিথেনে টোটাল ইলেকট্রন থাকবে 10 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা, কারণ প্রত্যেকটা CH4-এর জন্য 10টা ইলেকট্রন, তাই জন্য অ্যাভোগাড্রো সংখ্যার সঙ্গে 10 গুণ হচ্ছে। এখন কোশ্চেনে বলেছে 1 মিলিমোল। 1 মিলিমোল মানে কত মোল? 1 মিলিমোল মানে হচ্ছে 10⁻³ মোল। ঠিক আছে, এটা মানেই হচ্ছে 1 মিলিমোল, মনে রাখবে। হ্যাঁ, তাহলে 1 মিলিমোল বা 10⁻³ মোল CH4-এর মধ্যে অণুর সংখ্যা কত থাকবে? ঐকিক নিয়মের মতো করে দেব, 10 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা গুণ 10⁻³ তাহলে এটা করলে কত আসছে? 10 আর 10⁻³ গুণ করলে আসবে 10⁻²। আর অ্যাভোগাড্রো সংখ্যার মান সবাই জানো 6.022 ইন্টু 10⁻23। তাহলে এটা গুণ করলে মানটা এসে দাঁড়াচ্ছে 6.022 10⁻21। ঠিক আছে, তাহলে অপশান নাম্বার বি কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তাহলে 1 মিলিমোল মিথেনের 6.022 10⁻21 ইলেকট্রন কিন্তু রয়েছে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে চলে যায়। কোশ্চেন নম্বর 4 দেখব এবার। দেখো, কোশ্চেন নম্বর 4-এ বলেছে একটি পলিমারে ওজন হিসাবে 0.16% সালফার বর্তমান, পলিমারটির ন্যূনতম আণবিক গুরুত্ব কত? তাহলে এই যে প্রথম লাইনটা রয়েছে, একটি পলিমারে ওজন হিসাবে 0.16% সালফার আছে, তার মানে পলিমারটা যদি টোটাল 100 হয়, তার মধ্যে সালফার আছে কত? 0.16। তাহলে আমরা উল্টোভাবেও বলতে পারি যে 0.16 গ্রাম সালফার থাকে টোটাল 100 গ্রাম ওই পলিমারটার মধ্যে। তাহলে একটা সালফারের পারমাণবিক ভর কত? 32। এই 32 গ্রাম সালফার থাকবে কত গ্রাম পলিমারে, সেটা বের করলেই কিন্তু টোটাল আণবিক ভরটা পেয়ে যাব। তাহলে 0.16 যদি 100 থাকে, তাহলে 32-এ কত থাকবে? ঐকিক নিয়ম করো, 100/0.16 ইন্টু 32, এটাই তো আসবে। তাহলে কাটাকুটি করো, এটা করলে কত আসবে দেখো, 16, এটা 2 চলে যাচ্ছে, তাহলে এই পয়েন্ট তুলে দিলে দুটো শূন্য উপরে যাচ্ছে, তাহলে কত আসছে? 2 ইন্টু 10⁻4 অর্থাৎ 20,000, অর্থাৎ এটা গুণ করলে আসবে 20,000। তাহলে পলিমারটার আণবিক গুরুত্ব কত? 20,000। অপশান নাম্বার সি কিন্তু সঠিক উত্তর হবে। চলো পরের প্রশ্নটা দেখে নিই। কোশ্চেন নম্বর 5 বলেছে এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর 1.16 গ্রাম। সম্ভাব্য গ্যাসটি হলো কোনটা বলতে হবে। C2H2 আছে, O2 আছে, CO আছে, CH4 আছে। তো চারটে অপশানের মধ্যে সঠিক কোনটা খুঁজে বের করতে হবে। 1 লিটার গ্যাসের ভর যদি 1.16 গ্রাম হয়, তাহলে 22.4 এসটিপিতে 22.4 লিটার আয়তনে কিন্তু আণবিক ভর সম্পন্ন ভর চলে আসবে এখানে। তাহলে আমরা 22.4 লিটারে কত গ্রাম আছে সেটা বের করলেই কি পাবো? গ্যাসটার আণবিক ভর। তাহলে চলো বের করে নিই। 1.16 গুণ 22.4 হবে, এটা গুণ করতে হবে। তো দেখো এই গুণটা করলে কত আসছে? গুণটা করলে আসছে 25.98, তার মানে প্রায় 26-এর সমান। এটা হচ্ছে আণবিক ভর, কারণ এসটিপিতে 22.4 লিটার যে কোনো গ্যাসে আণবিক ভর সম্পন্ন ভর কিন্তু উপস্থিত থাকে। তাহলে এটা হচ্ছে এই সম্ভাব্য গ্যাসের আণবিক ভর। তাহলে এখন আমাদের দেখতে হবে কোনটার আণবিক ভর 26। প্রথমে C2H2 চেক করা যাক।
C2H2, কার্বনের কত 12 করে পারমাণবিক ভর, তাহলে 12 2 24, আর হাইড্রোজেনের 1 করে দুটো আছে, তাহলে 24 আর 2 কত আসছে 26 চলে আসছে। তাহলে অপশান এই কিন্তু সঠিক উত্তর C2H2। তাহলে সম্ভাব্য গ্যাসটা কোনটা? সম্ভাব্য গ্যাসটা হচ্ছে C2H2। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু এই অঙ্কগুলো করবে। চলো পরের প্রশ্ন দেখে নিই। কোশ্চেন নম্বর 6, 4 গ্রাম NaOH 250 ml জলে দ্রবীভূত করলে দ্রবণের মোলারিটি কত হবে বলতে হবে। প্রথমে আমাদের মোলারিটির সূত্র জানতে হবে, না হলে অঙ্ক করতে পারবো না। দেখো মোলারিটির সূত্র হচ্ছে দ্রাবের মোল সংখ্যা। দ্রাবের মোল সংখ্যা মানে কি আবার? দ্রাবের ভর বাই দ্রাবের আণবিক ভর, দ্রাবের আণবিক ভর ইন্টু দ্রবণের আয়তন। দ্রবণের আয়তনটা সবসময় লিটারে রাখতে হবে, ঠিক আছে, আর ভরটা গ্রামে রাখতে হবে। তাহলে দ্রাবের ভর কত বলা আছে এখানে? দেখো 4 গ্রাম NaOH জলে মেশানো হয়েছে, তাহলে দ্রাব এখানে কি NaOH, তাহলে 4 গ্রামটা উপরে থাকবে। আচ্ছা, দ্রাবের আণবিক ভর মানে NaOH-এর আণবিক ভর, সোডিয়ামের পারমাণবিক ভর 23, অক্সিজেনের 16 আর হাইড্রোজেনের 1, তাহলে এটা হচ্ছে NaOH-এর আণবিক ভর। আর দ্রবণের আয়তন কত? 250 ml। 250 ml-কে আমি আগেই বলেছি লিটারে করতে হবে, তাহলে ml-কে লিটারে করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে সেটা উপরে গিয়ে 1000 গুণ হয়ে যাবে, তাহলে ডাইরেক্ট আমি 1000টা উপরে গুণ করলাম, তাহলে 250 আর 1000 4বার চলে যাবে, উপরে চলে আসছে 16 আর নিচে চলে আসছে 23 আর 16 39 আর 1 40। তাহলে এটা কাটাকুটি করি, 8 2 16, 5 8 40, তাহলে 2/5, 2/5 মানে 0.4। তাহলে অপশান নাম্বার এ কিন্তু সঠিক উত্তর। দ্রবণের মোলারিটি কত? 0.4। ঠিক আছে, তাহলে সূত্রটা ভালোভাবে মনে রাখবে, তাহলে কিন্তু মোলারিটির অঙ্কগুলো করে ফেলতে পারবে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নম্বর 7 দেখব। বলেছে কোনো মৌল এর পারমাণবিক গুরুত্ব ও তুল্যাঙ্ক ভার 27 ও 9, ক্লোরাইডের সংকেত কি হবে বলতে হবে। দেখো আমরা একটা সূত্র জানি যে তুল্যাঙ্ক ভার মানে ই সমান সমান পারমাণবিক ভর বাই যোজ্যতা। আচ্ছা, এখানে দেখো তুল্যাঙ্ক ভার দেওয়া আছে 9 আর পারমাণবিক গুরুত্ব দেওয়া আছে 27, তাহলে এখান থেকে আমরা ভিটা বের করে নেব। ভি কত হবে? 27/9 অর্থাৎ 3। তাহলে এই মৌলের যোজ্যতা বেরিয়ে আসলো 3। ঠিক আছে, তাহলে মৌলের যোজ্যতা বেরোলো 3। এখানে ক্লোরাইডের সংকেত লিখতে বলেছে, অর্থাৎ ক্লোরিন আছে। ক্লোরিনের যোজ্যতা সর্বদা মনে রাখবে 1 হয়, তাহলে এর যোজ্যতা 3, ক্লোরিনের যোজ্যতা 1। যখন এরা পরস্পর যুক্ত হয়ে যৌগ গঠন করবে তখন এদের যোজ্যতা পরস্পর ইন্টারচেঞ্জ হয়ে সংখ্যায় রূপান্তরিত হবে। তাহলে পরস্পর ইন্টারচেঞ্জ করলাম, তাহলে এম কটা আছে? একটা আছে, আর সিএল কটা আছে? 3টে আছে। তাহলে সংকেতটা এসে দাঁড়াবে MCl3। ঠিক আছে, সংকেতটা এসে দাঁড়াবে MCl3। ওকে, অপশান নাম্বার সি তাহলে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। MCl3 হচ্ছে ক্লোরাইডটার সংকেত। তাহলে এইভাবে এই সূত্রটা দিয়ে যোজ্যতা বের করবে, তারপর সংকেত নির্ণয় করবে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নম্বর 8 দেখব। একটি কার্বন পরমাণুর প্রকৃত ভর নির্ণয় করো। দেখো কোনো পরমাণুর প্রকৃত ভর নির্ণয় করতে গেলে সেই পরমাণুর পারমাণবিক ভরকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। আর যদি কোনো অণুর প্রকৃত ভর বের করতে হয় তাহলে সেই অণুর আণবিক ভরকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তো এখানে যেহেতু কার্বন পরমাণুর প্রকৃত ভর চেয়েছে, তাহলে কার্বনের পারমাণবিক ভরকে আমি লিখব, কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, একে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে আমরা ভাগ করে দেবো 6.022 × 10⁻23। এটা ভাগ করে দিলে কত আসবে? এটা ভাগ করলে দেখো চলে আসবে 1.99 × 10⁻24। ঠিক আছে, তাহলে কোনটা উত্তর হয়ে যাচ্ছে? অপশান নাম্বার এ উত্তর হয়ে যাচ্ছে, 1.992 × 10⁻24।
তাহলে মনে রাখবে কার্বন পরমাণুর প্রকৃত ভর নির্ণয় করতে গেলে ওর পারমাণবিক ভর 12কে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে চলে যাই। কোশ্চেন নম্বর 9 দেখবো এবার। দেখো, কার্বন, হাইড্রোজেন ও ক্লোরিন সমন্বিত একটি যৌগে 10.04% কার্বন, 89.12% ক্লোরিন বর্তমান। যৌগটির বাষ্প ঘনত্ব 59.75 হলে আণবিক সংকেত নির্ণয় করতে হবে। তো দেখো, স্থূল সংকেত আণবিক সংকেতের কোশ্চেন কীভাবে করব দেখে নাও। কার্বন, হাইড্রোজেন আর ক্লোরিন আছে, কার্বন, হাইড্রোজেন আর ক্লোরিন। তাহলে কার্বনের পার্সেন্টেজটা কত বলেছে? 10.04। ক্লোরিন বলেছে 89.12। তাহলে হাইড্রোজেনের পরিমাণটা বের করব কিভাবে? এই দুটো যোগ করব, 100 থেকে সেটা বিয়োগ করব, করলেই কিন্তু হাইড্রোজেনের পরিমাণটা পেয়ে যাব। তাহলে এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আসছে দেখো 99.16। তাহলে হাইড্রোজেন কতটা আছে? 0.84% নিশ্চয়ই আছে। তো এটা হচ্ছে এদের ওজনগত শতকরা মাত্রা। এগুলোকে যদি আমরা এদের পারমাণবিক ভর দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা এদের সংখ্যা পেয়ে যাব। তাহলে কার্বনের পারমাণবিক ভর কত? 12, হাইড্রোজেনের কত? 1, আর ক্লোরিনের কত? 35.5। তো এইগুলো দিয়ে আমি ভাগ করলাম সংখ্যা বের করার জন্য। 10.04কে 12 দিয়ে ভাগ করলে 0.83 আসছে, আর এটা 0.84 আমরা অনুপাতে লিখে নিচ্ছি। আর লাস্টেরটা 89.12কে 35.5 দিয়ে ভাগ করলে আসছে 2.51। ঠিক আছে, তাহলে দেখো এই 83 আর 84 প্রায় কাছাকাছি। তো আমরা যদি সবগুলোকে 83 দিয়ে ভাগ করে দিই তাহলে এখানে 1 আসবে, এখানেও 1 আসবে, আর এটাকে ভাগ করলে 3 আসবে। সবচেয়ে ছোট যেটা আছে সেটা দিয়ে সবাইকে ভাগ করে দেবে, করলে একটা সরল অনুপাত চলে আসবে, মোটামুটি কাছে একটা সরল অনুপাত চলে আসবে। তাহলে 1, 1 আর 3 আসলো এটা কাটাকুটি করে। তাহলে আমরা বুঝতে পারছি এর আণবিক সংকেতটা হবে CHCl3 N। ঠিক আছে, এটা তো যেটা বেরোলো এটা হচ্ছে স্থূল সংকেত CHCl3। এটাকে আমরা যদি N সংখ্যক ধরে নিই তাহলে এটা হচ্ছে এর আণবিক সংকেত আসবে। তাহলে সেই আগের অঙ্কটার মতো আমরা এর আণবিক ভর বের করব। তাহলে কার্বনের হচ্ছে 12 আর N যুক্ত হবে সঙ্গে, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, অনলি Nই হবে, আর ক্লোরিনের হচ্ছে 35.5 করে 3টে আছে। তাহলে 35.5 × 3 106.5 হবে, আর তার সঙ্গে একটা Nও থাকবে। এটা সমান সমান এর আণবিক ভরটা লিখতে হবে। কোশ্চেনের বাষ্প ঘনত্ব দিয়ে দিয়েছে, বাষ্প ঘনত্বের সঙ্গে আমরা যদি 2 গুণ করি তাহলে কিন্তু আমরা আণবিক ভর পাই। তাহলে এর সঙ্গে 2 গুণ থাক করা। আচ্ছা, এটা যোগ করলে কত আসছে দেখো, এটা যোগ করলে আসছে 119.5 N, আর এটাও গুণ করলে আসছে 119.5। তাহলে N সমান সমান কত আসছে? N সমান সমান আসছে 1। তাহলে এই যৌগের স্থূল সংকেতে কী এসে দাঁড়াবে? CHCl3 1 হবে। তো আমরা একটা লিখলাম না, সংকেতটা হয়ে যাবে CHCl3। অপশান নাম্বার এ এই প্রশ্নের সঠিক উত্তর, আণবিক সংকেত হবে CHCl3। তো এইভাবে কিন্তু আণবিক সংকেতের কোশ্চেনগুলো করতে হয়। তোমরা একটু ভালোভাবে দেখবে এটা এবং বুঝে বুঝে করার চেষ্টা করবে। আচ্ছা, চলো এবার পরের প্রশ্নটায় চলে যাই। কোশ্চেন নম্বর 10 দেখব। নিচের কোনটিতে সর্বাধিক পরমাণু সংখ্যা বর্তমান? এগুলো অপশান টেস্ট করে আমরা করব। তো চলো কিভাবে করব দেখে নিই। দেখো, অ্যামোনিয়া NH3 আছে 4.25 গ্রাম। তাহলে অ্যামোনিয়ার আণবিক ভর কত? অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে 17, হ্যাঁ, 14 হচ্ছে নাইট্রোজেনের, 3 হচ্ছে হাইড্রোজেনের। তাহলে 17 গ্রাম অ্যামোনিয়াতে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, আর তার সাথে যদি আমরা পরমাণুর সংখ্যা গুণ করে দিই তাহলে পরমাণুর সংখ্যাও পেয়ে যাব। তাহলে নাইট্রোজেন আছে 1টা, হাইড্রোজেন আছে 3টে, তাহলে 4টে টোটাল, তাই জন্য 4 গুণ করলাম। আমার বের করতে হবে কতই? 4.25 গ্রামে। তাহলে ওই কী নিয়ম করব? Na × 4 ডিভাইডেড বাই 17 × 4.25। 4 আর 4.25 গুণ করলে 17 আসে। তাহলে 4, 4.25 আর 17 কেটে দিলাম,
থাকছে কত অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে আমরা বলতে পারি যে অ্যামোনিয়া 4.25 গ্রাম অ্যামোনিয়া এখানে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু রয়েছে। এবার আমরা পরেরটা টেস্ট করব, এটা এ দাগ করলাম, এবার বি দাগ করব 8 গ্রাম O2-তে। দেখো O2-র আণবিক ভর হচ্ছে 32, তাহলে 32 গ্রাম O2-তে অ্যাভোগাড্রো সংখ্যা অণু আছে, আর পরমাণু আছে কটা, একটা অক্সিজেন অণুতে 2টো অক্সিজেন পরমাণু আছে, তাই এখানে 2 দিয়ে গুণ করব। 8 গ্রামে চেয়েছে, তাহলে 8 গ্রামে কত হবে, অ্যাভোগাড্রো সংখ্যক ইন্টু 2 ডিভাইডেড বাই 32 ইন্টু 8, তাহলে 8 আর 2 16 হচ্ছে, আর নিচে 32কে কেটে দিলাম, এটা থাকছে অ্যাভোগাড্রো নাম্বার বাই 2। আচ্ছা, এবার সি দাগ করব। দেখো হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 2, তো 2 গ্রামে হাইড্রোজেনের অণু সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক, কিন্তু পরমাণু সংখ্যার জন্য একটা 2 দিয়ে গুণ করতে হবে, কারণ 2টো হাইড্রোজেন নিয়ে একটা হাইড্রোজেন অণু তৈরি হয়। তাহলে Na ইন্টু 2, এটা আর কিছু করার দরকারই হচ্ছে না, কারণ 2 গ্রামই কিন্তু অপশানে আছে। তাহলে এটা হচ্ছে কত 2Na, এটা হচ্ছে 2Na। এবার ডি থেকে চলে যাচ্ছি, গ্রাম হিলিয়ামে অণুর সংখ্যা কত হবে, হিলিয়ামের আণবিক ভর 4, তাহলে 4 গ্রাম হিলিয়ামে অ্যাভোগাড্রো সংখ্যক কিন্তু অণু থাকবে, আর হিলিয়ামের অণু আর পরমাণুর সংখ্যা সেম, কারণ ওটা এক পরমাণুক, তাহলে এনেই থাকবে, এখানে কিছু গুণ করার আর প্রয়োজন হবে না। এখন কোশ্চেনে চেয়েছে কোনটিতে সর্বাধিক পরমাণুর সংখ্যা রয়েছে, তাহলে প্রথমটাই অ্যাভোগাড্রো নম্বর, দ্বিতীয়টাই অ্যাভোগাড্রো নাম্বার ডিভাইডেড বাই 2, তৃতীয়টাই 2 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, আর চতুর্থটাই অনলি অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে অপশান সিতে কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক পরমাণু রয়েছে, তাহলে সঠিক উত্তর কোনটা হবে, অপশান সি। ঠিক আছে, মনে রাখবে। তো এইভাবে কিন্তু এগুলো টেস্ট করে দেখতে হয়। বুঝতে পেরেছো নিশ্চয়ই, বুঝতে না পারলে আরও একবার দেখে নেবে এটা। চলো পরের কোশ্চেনে চলে যায়, কোশ্চেন নম্বর 11। সাধারণ হাইড্রোজেনের পারমাণবিক ওজন 1.008, এর দুটো আইসোটোপ 1H আর 2H, মৌলটিতে 2H এর শতকরা ভাগ নির্ণয় করো। দেখো এই অঙ্কগুলো করার একটা সূত্র আছে, তো আমরা সূত্রটা শিখিয়ে দিচ্ছি তোমাদের। গড় পারমাণবিক ভর এটা বের করতে হবে। দেখো আমরা ধরে নিচ্ছি যে 1H যে হাইড্রোজেনের আইসোটোপটা রয়েছে আর 2H যে হাইড্রোজেনের আইসোটোপটা রয়েছে, এদের একটা শতকরা পরিমাণ আমরা ধরে নেব, মানে যেটা বের করতে দিয়েছে সেটা ধরে নেব। যেটা বের করতে দিয়েছে অর্থাৎ 2H, এটাকে আমরা x ধরে নিলাম, তো 1Hটা হবে 100 মাইনাস এক্স, কারণ একটা x ধরলে বা অন্যটা 100 মাইনাস এক্স হবে, কারণ টোটাল শতকরা পরিমাণ আমরা টোটালটা ধরছি 100, তাহলে 100 মাইনাস এক্স করলে অন্য একটা বেরিয়ে আসবে। তো এই দুটো হচ্ছে এদের শতকরা পরিমাণ, ও এদের শতকরা পরিমাণের সঙ্গে এদের পারমাণবিক ভর গুণ করতে হবে। তাহলে 1H এর পরিমাণ কত, 100 মাইনাস এক্স, আর এর পারমাণবিক ভর কত 1, হাইড্রোজেন 1 লেখা আছে, তাহলে পারমাণবিক ভর 1। তারপর আমরা 2Hটা যোগ করে লিখব, 2Hটার শতকরা পরিমাণ x আর পারমাণবিক ভর কত 2, তাহলে এটা 2x চলে আসছে, ইকুয়াল টু এই যে 1.008 যেটা গড় পারমাণবিক ভর সেটা লিখব, আর এই টোটালটার নিচে আমরা একটা 100 দিয়ে ভাগ করব, কারণ টোটাল পরিমাণটা কিন্তু 100 ধরেছি আমরা। এটার থেকে ক্যালকুলেশন করে আমরা x এর মান বের করব। তো দেখো এটা 100 মাইনাস এক্স আসছে প্লাস 2x আর 100, আর এটা গুণ করে দিলে কত আসবে 100.008। ঠিক আছে, চলো পরের লাইন করি। দেখো 2x থেকে x বাদ দিলে x থাকবে, আর 100টাকে এদিকে নিয়ে যাব, তাহলে 100টাকে এদিকে নিয়ে গেলে 100.008 মাইনাস 100, তাহলে x সমান সমান চলে আসছে কত 0.008, তাহলে 2H এর শতকরা মাত্রা কত 0.008। তাহলে অপশান সিতে একটু ভুল আছে, এটা 0.008 হবে।
ঠিক আছে, তাহলে সঠিক উত্তর অপশান নাম্বার সি। এটা একটু কারেক্ট করে নেবে, একটা জিরো এখানে পড়েনি, অপশান নাম্বার সি কিন্তু এটা সঠিক উত্তর। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা থেকে খুবই গুরুত্বপূর্ণ ছিল, এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। আশা করি এই সকল কনসেপ্ট থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। আগামীকাল আবার একটা নতুন চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে চলে আসব। আগামীকাল হয়তো আমরা কঠিন পদার্থ চ্যাপ্টারটাই কমপ্লিট করব। তো চলো আজকের ক্লাস শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ, বাই।